ভিক্ষা করতে করতে হঠাৎ মেয়েটির চোখ পড়ে একটি গোলাপি রঙের অতিরিক্ত সাজানো রাজকীয় বাগির ওপর। সে সঙ্গে সঙ্গে ধরে নেয় ভেতরে নিশ্চয়ই কোনো দয়ালু ধনী পরিবারের মেয়ে বসে আছে। সে তৎক্ষণাৎ নিজের শুকনো রুটি পাশে দাঁড়ানো সঙ্গীর দিকে ছুড়ে দিয়ে বাগির সামনে ইচ্ছে করে পড়ে যাওয়ার ভান করে। ভাবলো হয়তো দয়া করে এক টুকরো মাংসের রুটি দেবে, কিন্তু ভেতর থেকে যে কণ্ঠ ভেসে এলো তাতে সে মুহূর্তেই থমকে গেল। আমার বাগির সামনে পড়া সাহস কিভাবে হলো? তুমি পুরুষ না নারী? কোন ঘরের ভালো মানুষ তুমি? আমার ঘোড়ার পা নোংরা করেছ। সারথি সঙ্গে সঙ্গে চাবুক শূন্যে ঘুরিয়ে হুমকি দেয়, আর একবার রাজকীয় বাগি থামালে পরিণতি ভালো হবে না। মেয়েটির বুক ধক করে ওঠে। এ তো সেই মানুষ যার কথা সে বইয়ে পড়েছে। আগের রাজবংশে এক রাজকুমারীর হাতে বন্দী হয়ে বছরের পর বছর নির্যাতিত এক অভিজাত যুবক, যে পরে রাজপুত্র হয়েছিল। সে ভাবতেই পারেনি এমন লোক গোলাপি বাগিতে ঘুরে বেড়ায়। রাজপুত্র নিজেই বাইরে এসে দেখে কি হয়েছে। সামনে দাঁড়ানো ভিখারিনীকে দেখে সে স্তব্ধ। মেয়েটির মুখ হুবহু সেই মৃত রাজকুমারীর মতো। ঠিক তখনই তার মাথায় এক ভয়ঙ্কর ভাবনা আসে। সে এগিয়ে সে পথ আটকে দেয়। মেয়েটি আতঙ্কিত। আমি তো শুধু এক গরিব ভিখারিনী, আপনি কি আমাকে মেরে ফেলবেন? ঠান্ডা গলায় উত্তর আসে, না, আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব। প্রাসাদে পৌঁছেই সত্যটা জানা যায়। ব্যবস্থাপক শর্মাজি জানায় কারণ একটাই, সে কারোর সঙ্গে অদ্ভুত রকম মিল আছে। মেয়েটি বহু উপন্যাস পড়েছে। সে জানতো বহু বছর আগে রাজপুত্র তার বড় ভাইয়ের সঙ্গে বিদ্রোহের পরিকল্পনা করেছিল। মার্শাল আর্ট জানলেও ইচ্ছে করেই সে রাজকুমারীর বন্দিত্ব ও নির্যাতন সহ্য করেছিল। যেদিন রাজধানীর দরজা ভাঙে সেদিন প্রথমেই সে প্রতিশোধ নিতে গিয়েছিল, কিন্তু রাজকুমারী তাকে সুযোগই দেয়নি। প্রাসাদের উঁচু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। সেই ক্ষত আজও রাজপুত্রকে কুড়ে কুড়ে খায়। আজ আবার সেই মুখ দেখে তার মনে হলো প্রতিশোধ নেওয়ার সুযোগ ফিরে এসেছে। হাঁটু গেড়ে বসো, ঠিকভাবে বসো। মেয়েটির মনে হলো লোকটার শখ বড়ই অদ্ভুত। সে কোনো মতে বুঝতে যাচ্ছিল। এমন সময় একদল দাসী এসে পড়ে। তারা তার মুখে মেকআপ করতে শুরু করে, লিপস্টিক, পাউডার, যতক্ষণ না মুখটা একেবারে সেই রকম হয়ে যায়। মেয়েটি আয়না তুলে নিষ্পাপ গলায় বলে, ওয়াও, আপনার হাত তো দারুণ। উত্তর আসে, এখন 2 ঘন্টা এইভাবেই বসে থাকবে। কিন্তু সে সহ্য করার মেয়ে নয়। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। এটা কোনো খেলা নয়, আমি যাচ্ছি। আবার ভিক্ষাই করব। ভিক্ষাও হাঁটু গেড়ে চাইতে হয়। একবার বসার 2 ঘন্টা বসায় তফাৎ আছে। উত্তরে 50 রুপোর বদলে 300 রুপো ছুড়ে দেওয়া হয়। সে হাঁটু গেড়ে মুদ্রা কুড়োতে থাকে, না জেনেই যে এটা কেবল শুরু। রাতে সে মাংস আর মাদে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক তখনই দরজা খুলে যায়। রাজপুত্র ঢোকে। যেখানে জায়গা পাও সেখানেই বসো। টাকা নিয়েছ, না বলতে পারবে না। সে দরজার কাছেই বসে পড়ে। সব কথায় মানুষকে হাঁটু গেড়ে বসানো খুবই অসভ্যতা। তাহলে তুমিই বসে থাকো, বেশি কথা বলার দরকার নেই। এইভাবেই দরজা ঘেঁষে ঘষ্টাতে ঘষ্টাতে সে শয়নকক্ষ পর্যন্ত পৌঁছে যায়। রাজপুত্র বিছানায় শুয়ে আরাম করে সব দেখছিল। এবার সত্যিই তার অস্বস্তি লাগে। সাদা চাঁদের আলোয় এমন ব্যবহার কেউ করে? সে কিছু বলার আগেই আদেশ আসে, ক্ষমা চাও, নরম করে একটা কথা বলো, ছেড়ে দেব। তার কাছে সবটাই জোর করে বানানো নাটক মনে হয়। সে হাত জোর করে বলে, মহারাজ, আপনি তো খুব ভালো মানুষ, মহান। আমার মতো ছোট মানুষের রাগ করে কি হবে? রাগে আদেশ দেয়, ওকে হাঁটিনায় বসিয়ে দাও। যতক্ষণ না ওঠার সাহস পায় উঠতে দেবে না। মেয়েটি মনে মনে ঠিক করে এবার সত্যিই পালাতে হবে। ঠিক তখনই শাহী ফরমান আসে। বড় ভাই, যিনি এখন সম্রাট, এই বদলে যাওয়া ভাইকে নিয়ে চিন্তিত। ভোজ সভায় সে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে। তার অভ্যেস দেখে লজ্জা পেয়ে সম্রাট নিজেই বাধ্য হয়ে তার পাত্রে খাবার তুলে দেন। এই দৃশ্য রানী দেখে ফেলে। সে সম্রাটকে বলে, মনে হচ্ছে এর সংসার বসতে চলেছে। কিন্তু সম্রাটের চোখ মেয়েটির উপর পড়তেই তার মুখের ভাব বদলে যায়। ভালোবাসা যে কারোর সঙ্গেই হতে পারে, কিন্তু